আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা গত ক্লাসে করেছিলাম নবম দশমের যে বাংলা ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসটাতে আমরা শোভা গল্পের প্রথম অংশটা পড়েছিলাম। আজকে আমরা শোভা গল্পের দ্বিতীয় অংশটা দেখে নিব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসটি যারা দেখনি তারা দেখে আসতে পারো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এই গল্পের মধ্যে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম যে শুভার যে আম, তাদের বাড়িটা যে সম্ভ্রান্তর একটা ছোঁয়া আছে সেটা আমরা জেনেছিলাম। তারপরে তাদের বাড়িটা নদীর পাশে, নদীটার অবস্থা কেমন সে বিষয়গুলো জেনেছিলাম। আজকে আমরা পরের অংশটুকু দেখে নিব। যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো, তোমরা আন্তরিক থাকবে। তাহলে আমাদের ক্লাসটা অনেক কি হবে, ফ্রুটফুল হবে বা অনেক হেল্পফুল হবে। যাই হোক, তো চলো শুরু করি। এখানে রয়েছে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ ও বিচিত্র গতি ইহার ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, উম, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির ঝিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইয়া ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিসর্জন মূর্তি ধারণ করিত, তখন বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন বিস্তীর্ণ রৌদ্রে, আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। কি চমৎকার বর্ণনা! এখানে দেখো বলেছে, যে প্রথম যে প্যারাটা আমরা পড়েছি, আজকের যে প্রথম প্যারাটা, সেখানে বলেছে যে উম, আহ, এই প্রকৃতি তার ভাষাগুলো, এই যে শোভা কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতি যেন তার হয়ে কথা বলে। কি কি? নদীর কলধ্বনি, কলধ্বনি মানে স্রোত, স্রোতের যে শব্দ, সেই কলধ্বনি। তারপরে তরুর মর্মর, মর্মর মানে শুকনো পাতার শব্দ, তরুর মর্মর। তারপরে বলছে তরঙ্গরাজি, সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের যে আছড়ে পড়ার শব্দ। তারপরে কি বলছে, আহ, তারপরে বলছে সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশি নিয়ে বালিকার নিস্তব্ধ হৃদয় উপকূলে আসিয়া আশ্রিয়া পড়িত। এখানে বলছে যে এই যে প্রকৃতির যে শব্দগুলো, এই প্রকৃতির শব্দগুলোই যেন তার হয়ে কথা বলতো। শোভার ভাষার বহিঃপ্রকাশ ছিল। আর চমৎকার একটা বর্ণনা এখানে আমরা পেয়েছি। ঝিল্লির অপূর্ণ, ঝিল্লি মানে হলো ঝিঝি, ঝিঝি পোকা। ঝিঝি পোকা দেখেছো কেউ? যারা গ্রামে থাকো তারা হয়তো দেখেছো। ঝিঝি পোকাটা না যতটুকু, তার চেয়ে শব্দ অনেক তীব্র হয়, এবং যখন যে অনেকগুলো ঝিঝি পোকা একসাথে ডাকে, তখন একটা নান্দনিক ছন্দ তৈরি হয়, যা খুবই শ্রুতি মধুর হয়। তো তাই বলছে ঝিল্লিপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক। নক্ষত্রলোক মানে হলো এই যে সেই মহাকাশের যে নক্ষত্ররাজি রয়েছে, নিস্তব্ধ। এখানে ঝিল্লি মুখর বলছে বা ঝিল্লিপূর্ণ বলছে, মানে একদম প্রচন্ড শব্দ থেকে একদম সেই মহাকাশ, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বিশ্বময়, সারা বিশ্বময়, মহাবিশ্বময়। যে ইয়ে আছে মহাবিশ্বময়, যে ইঙ্গিতগুলো রয়েছে বা যে সঙ্গীতগুলো রয়েছে, যে ক্রন্দন রয়েছে বা যে দীর্ঘশ্বাস রয়েছে, সেগুলো যেন শোভার
মনেরই একটা বিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ, সে কথাটা এখানে বোঝাবার চেষ্টা করেছে। এরপরে দ্বিতীয় অংশে যা বুঝিয়েছে, সে বলছে যে মধ্যাহ্নে মাঝিরা যখন ঘুমাতো, গৃহস্থালীরা পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিত, পাখিরা ডাকিত না, নৌকা চলতো না। ঠিক সেরকম একটা অবস্থায় কি হতো, যে ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। বিজন মূর্তি মানে হলো যেখানে লোকজন নাই। তুমি যদি কোনো শূন্য জায়গায় চলে যাও, তখন মনে হবে এই প্রকৃতিটাই তোমাকে যেন গ্রাস করছে। তুমি একটু ভয় পাবে, গা ছমছম করবে, যে কোনো শব্দ নেই। সেটাকেই বলা হচ্ছে বিজন মূর্তি, যে প্রকৃতির যে জনশূন্য প্রকৃতির যে রূপ, সেটাকে বলা হচ্ছে বিজন মূর্তি। তারপর বলছে তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি রুদ্র। রুদ্র মানে হলো প্রবল, প্রচণ্ড। আম এই রুদ্র আ যে মহাকাশ, মহাকাশকে রুদ্র বলা হয়েছে কেন? কারণ প্রকৃতিটা বিজন স্তব্ধ। এই মহাকাশের তলে এই রুদ্র মা দুপুরের একটা অবস্থার কথা বলা হয়েছে, যে এই মহাকাশের তলে কি থাকে? ২ টা প্রাণী থাকে। একটা হলো নিস্তব্ধ প্রকৃতি, আরেকটা হলো নিস্তব্ধ একটা বোবা মেয়ে। নিস্তব্ধ প্রকৃতিটা চুপ করে বসে থাকে সুবিস্তীর্ণ রৌদ্রে, আর একজন ক্ষুদ্র বোবা মেয়ে বসে থাকে ক্ষুদ্র তরুচ্ছায়ায়। কি চমৎকার একটা সমন্বয় এখানে দেখো লেখক করেছেন। এরপরে আমরা চলে যাব পরের যে প্যারা আছে সেই প্যারাতে। পরের প্যারাতে দেখো বলেছে, সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়। সুভার যে বন্ধু বান্ধব একেবারেই ছিল না সেটা নয়, গুটিকতক। গুটিকতক মানে অল্প কিছু। অন্তরঙ্গ, অন্তরঙ্গ মানে যার সাথে অন্তরের সাথে যার সম্পর্ক থাকে, সেটা হলো অন্তরঙ্গ। গোয়ালের দুটি গাভী, তার বন্ধু কে কে ছিল দেখো, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। এই নামটা কে দিয়েছিল? এই নামটা দিয়েছিল শোভা, কিন্তু শোভা তো নাম বলতে পারতো না, কাজেই এই নামটা আর কেউ শোনেনি কখনো। এটা শুধু শোভাই জানতো, যে কারণ শোভাই তো নামটা দিয়েছিল। কিন্তু তাহার পদশব্দে তাহারা চিনিত, তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। কি বলছে? এই যে পানগুলি আর কে ছিল যেন? সর্বশী। এই সর্বশী আর পানগুলি ছিল। সর্বশী শব্দের অর্থ কি জানো? সর্বশী শব্দের অর্থ হলো আগুনের শিখা, অগ্নিশিখা, বহ্নিশিখা, যে সবকিছুকে গ্রাস করে ফেলতে পারে, সেটার সর্বশী। তো যাই হোক, এই সর্বশী এবং পাঙ্গুলি, এই এরা কি করত? শোভার কথা শুনতে পারত না, মানে শুনতে পেত না। কিন্তু শোভা যখন আসতো তখন তার পায়ের শব্দেই ওরা চিনতে পারত। এবং তার এই যে না বলা অব্যক্ত যে একটা ভাষা, এই অব্যক্ত ভাষাটা কেবল এই সর্বশী আর পাঙ্গুলিই বুঝতো। সে কথাটা এখানে বলেছে। তো এখানে দেখো তারপরে কি চমৎকার বর্ণনা আছে আরো। শোভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো করিয়া বুঝিতে পারে। এই পাঙ্গুলি এবং সর্বশী এরা যদিও একটা কি গরু, গাভী বা একটা প্রাণী মাত্র, এদের মধ্যে কিন্তু মানুষের মতো আবেগ নাই, অনুভূতি নাই। কিন্তু এই পাঙ্গুলি আর সর্বশী এরা কিন্তু শোভার আদর বুঝতে পারতো। কখন আদর করতেছে, কখন ভৎসনা করতেছে। ভৎসনা মানে গালিগালাজ করা, গালিগালাজ করা, ধমকানো। ভৎসনা করিতেছে, আবার কখন মিনতি করতেছে, তা এই পাঙ্গুলি এবং সর্বশী এরা বুঝতে পারত। তো এখানে আমরা সর্বশীর ২ জন বন্ধুকে খুঁজে পেলাম। আ ইয়ের শোভার ২ জন বন্ধুকে খুঁজে পেলাম, সর্বশী এবং পাঙ্গুলি। এর পরের প্যারাতে দেখো কি আছে, সেই অংশটা আমরা দেখে নেই। এখানে বলেছে দেখো, যে শোভা গোয়ালে ঢুকিয়া ২ বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার তাহার কানের কাছে আপন গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত ৩ বার করিয়া গোয়ালঘরে যাইত, তাহা ছাড়া
অনিয়মিত গমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুইটির কাছে আসিত। তাহার সহিষ্ণু পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহাকে কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। এখানে দেখো বলেছে যে সর্বশীর শোভা দিনে ৩ বার করে গোয়াল ঘরে আসতো। এই বিষয়গুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো না। শোভা ৩ বার করে গোয়াল ঘরে আসতো। সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া, গ্রীবা মানে ঘাড়, ঘাড় বেষ্টন করিয়া মানে জড়িয়ে ধরে, ঘাড় জড়িয়ে ধরে তার কানের কাছে কি করতো, আপনার গণ্ডদেশ, আপনার গণ্ডদেশ মানে হলো মুখ, মুখ চোখের নিচের যে অংশ, গণ্ডদেশ ঘর্ষণ করিত, আর পাঙ্গুলি কি করত, এই দৃশ্যটা নিরীক্ষণ করত, আর কি করত যে সেও ওই শোভার গা চাটতে থাকতো। এটা আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এরপর দেখো যে বলছে এই মুখ বন্ধ দুইটির কাছে আসিত। এছাড়াও এই মুখ, মুখ মানে কি, বোবা, বোবা অর্থাৎ গরু দুটিও তো বোবা, গরু দুটিও তো কথা বলতে পারে না। তাই বলছে এই মুখ বন্ধ দুটির কাছে সে দিনে ৩ বার নিয়মিত আসতো। এছাড়াও আসতো যখন তাকে কেউ গালি দিত, বকা দিত, তখন আসতো। এবং এই বোবা প্রাণী দুইটাই যেন তার এই মনোকষ্টটা বুঝতে পারতো, যে কেউ তাকে গালি দিয়েছে, তার মন খারাপ, এটা বুঝতে পারতো এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। সে কথাটা আমরা এই প্যারায় পেয়েছি। এরপরের যে প্যারাটা আছে সেখানে দেখো, ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। কি মজাদার বন্ধু সবার, দেখছো? ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবক, বিড়াল শাবক মানে বিড়ালের বাচ্চা, বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শোভার এইরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। মৈত্রী মানে বন্ধুত্ব। এই এই যে সর্বশী এবং পাঙ্গুলির সাথে যেমন বন্ধুত্ব ছিল, এদের সাথে তেমন একটা বন্ধুত্ব ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। এমন বন্ধুত্ব না থাকলেও এই প্রাণীগুলো, এই বিড়াল এবং ছাগল, এগুলো শোভার প্রতি আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন যখন তখন শোভার গরম কোলটির নিঃসংকোচে অধিকার করিয়া সুনিদ্রায়ের আয়োজন করিত। অর্থাৎ কোলের মধ্যে যে ঘুমাতো, নিঃসংকোচ মানে যেখানে কোনো দ্বিধা নেই, বাধা নেই, সেই নিঃসংকোচ অধিকার করিয়া যে তার কোলটাকে মনে করতো নিজের, সেই অধিকারে সে গিয়ে কোলের মধ্যে ঘুমিয়ে পড়তো। শোভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠ, গ্রীবা মানে ঘাড়, পৃষ্ঠ মানে হলো পিঠ, কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে দিলে যে তাহার নিদ্রা আকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। মানে সেটা সে বোঝাই দিত, এই বিড়ালটাও বোঝাতো যে তুমি যদি আমার পিঠ এবং মাথা, ঘাড় এগুলোতে হাত বুলাই দাও তাহলে আমি ঘুমায় পড়বো, সেটা সে বোঝাতো। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। অর্থাৎ একজন মানুষের কথা বলছে, যে আরো একজন মানুষের সাথেও শোভার সম্পর্ক ছিল, মানে বন্ধুত্ব ছিল। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, একজন কথা বলতে পারতো আর একজন বলতে পারতো না। এই জন্য তার বন্ধুত্বটা হয়তো খুব একটা জমেনি। দেখি কে সে, গোসাইদের ছোট ছেলেটি। গোসাই, গোসাই কাদেরকে বলা হয় জানো? যারা ব্রাহ্মণ, গোস্বামী বলা হয়। এই গোস্বামীর সংক্ষিপ্ত রূপ হলো গোসাই। এই গোসাইয়ের ছোট ছেলেটি ছিল প্রতাপ, তার নাম। তার সাথে এর একটা সখ্যতা, শোভার একটা সখ্যতা ছিল। কেমন সখ্যতা সেটা আমরা এখানে পাবো। বলছে লোকটি নিতান্ত অকর্মণ্য। কে? ওই যে গোসাইয়ের ছেলে, নিতান্ত অকর্মণ্য। অকর্মণ্য মানে যে কাজকর্ম করতে পারে না, কাজকর্মের প্রতি যার মনোযোগ নাই বা আকর্ষণ নাই, বা কাজকর্মের প্রতি যার কোনো আগ্রহ নাই। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। অকর্মণ্য লোকের
লোকের একটা সুবিধা এই যে আ- আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায়ই তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। অর্থাৎ যে লোকগুলো সাধারণত একা থাকে, পরিবারে একা থাকে, বাইরে বেশি কোলাহলে মেশে না, এদের জন্য এই ধরনের লোক প্রিয় পাত্র হয়। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। সরকারি সম্পত্তি যেমন সবার, যারা অকর্মণ্য লোক তাদের তো কোনো দায়িত্ব কাজ থাকে না। এই জন্য যখন তখন যে কেউই চাইলেই তাদের সান্নিধ্য বা সাহচর্য পেতে পারে। এই জন্য বলছে সরকারি সম্পত্তি। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগের হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ যেখানে এই অকর্মণ্য লোকরা তো বিনা কারণে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়ায়, কাজেই যেখানে একটা লোক দরকার হয় সেখানেই তাদেরকে পাওয়া যায়। সে কথাটা এখানে বলেছে, এই জন্য তাদেরকে সরকারি লোক বলছে লেখক। এরপরে দেখো বলেছে, আচ্ছা আমরা এই পর্যন্ত রাখি আজকের ক্লাসটা। যেহেতু ক্লাসের সময়টা বেশি হয়ে যাচ্ছে, আমরা তৃতীয় ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেব। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো যে কি কি পড়েছি আমরা। আমরা শেষে গিয়ে আর একটু সাম আপ করবো আগামী ক্লাসে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।